বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের পরিচর্যা। কয়েকদিন নিম্নচাপের বৃষ্টির কারণে আবহাওয়ার তাপমাত্রা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছিল, কিন্তু আবারও নিম্নচাপের বৃষ্টি কমে যাওয়াতে তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে গাছে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। আবহাওয়ার তারতম্যের কারণে জবা গাছে যে সমস্যাগুলো এই সময় খুব বেশি দেখা দিচ্ছে সেগুলো হলো জবা গাছের কুঁড়ি হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ছে, ছোট বড় বিভিন্ন ধরনের কুঁড়ি ঝরে পড়ছে। আগামীকাল যে ফুলটা ফোটার কথা ছিল সেই ফুলটা ঝরে পড়ছে। আবার কিছু কিছু গাছের পাতা একেবারে হলুদ হয়ে ঝরে পড়ছে। সবুজ পাতা হঠাৎ করেই দেখা যাচ্ছে যে হলুদ হয়ে প্রায় বেশিরভাগ পাতাই ঝরে পড়েছে। তো এগুলো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কি খাবার এই সময় আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে, যে খাবার প্রয়োগ করলে এই সমস্যাগুলো একেবারেই থাকবে না। তার সাথে সাথে বলবো, যদি কোনো গাছের অবস্থা খুব বেশি খারাপ হয়, একেবারে প্রায় মৃতপ্রায় গাছ, সেই গাছে আমরা কি ট্রিটমেন্ট করব, কোন ট্রিটমেন্ট করলে এই সময় আমাদের গাছ সুস্থ হয়ে উঠবে, কোন ঘরোয়া ট্রিটমেন্ট করলে গাছ সুস্থ হয়ে উঠবে, কোন ঘরোয়া খাবার প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, সবটা জানতে হলে কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, একটা জবা গাছকে সারা বছর সুস্থ রাখতে হলে এবং সেই জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে হলে প্রথম যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হলো আদর্শ মাটি, এবং যে টবে আমরা গাছটি প্রতিস্থাপন করব সেই টবের ড্রেনেজ ব্যবস্থাটা যেন সবসময় ভালো হয়। তো আদর্শ মাটি তৈরি করার জন্য তোমাদেরকে আমি অনেকবার ভিডিও দেখিয়েছি, তো আজ আবারও আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে একটা আদর্শ মাটি তৈরি করতে হবে। এই বর্ষাকালে কিন্তু এখন প্রচুর পরিমাণে নার্সারিতে জবা গাছ পাওয়া যাবে, তোমরা জবা গাছ কিনে এনে কিভাবে প্রতিস্থাপন করবে সেটাই আগে দেখে নাও। তো দেখো, এখানে আমি নিয়ে নেব 4 ভাগ পরিমাণ মাটি। বাগানের যে মাটি আছে সেই মাটি তোমরা নিয়ে নেবে, একটু ভালোভাবে গুঁড়ো করে নেবে, খুব বেশি যেন গোটা গোটা মাটি না হয়। 4 ভাগ পরিমাণ মাটির সঙ্গে নিয়ে নিতে হবে 4 ভাগ পরিমাণ কম্পোস্ট, অর্থাৎ সমপরিমাণ মাটি এবং কম্পোস্ট। তারপর নিতে হবে 2 ভাগ পরিমাণ কোকোপিট। যদি তোমাদের মাটি বেলে মাটি না হয়, যদি এঁটেল মাটি হয়, খুব চিটচিটে মাটি হয়, সেক্ষেত্রে তোমরা সামান্য পরিমাণ লাল মোটা দানার বালি কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি তোমরা মিডিয়া তৈরি করো তাহলে কিন্তু খুব সুন্দর মিডিয়া তৈরি হবে এবং গাছের যে জলটা, অতিরিক্ত বৃষ্টিতে যে জলটা জমবে সেই জল কখনোই জমা হবে না, টবের মাটি সবসময় ঝুরঝুরে থাকবে। কিন্তু হঠাৎ যদি সমস্যা শুরু হয়, বাগানে এত ভালো মাটি তৈরি করার সত্ত্বেও বাগানে কিন্তু অনেক গাছ এমন থাকে হঠাৎ করেই নানা রকম সমস্যা দেখা দেয়। আমার বাগানেও হয়, আমি ট্রিটমেন্ট করার সত্ত্বেও বাগানে অনেক রকম সমস্যা দেখা দেয়, তবে আমি এই গাছগুলোর কিন্তু ট্রিটমেন্ট করে আবার সুস্থ করে তুলি। তো কিভাবে ট্রিটমেন্ট করি সেটাই তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দেবো, ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ট্রিটমেন্ট করা যায়। তো দেখো, প্রথমে কিভাবে বুঝবে তোমরা যে এই গাছের সমস্যা হচ্ছে। প্রথমত পাতা ঝিমিয়ে যাবে এবং গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়বে, পাতা বেশিরভাগ হলুদ হয়ে যাবে, হলুদ হয়ে ঝরে পড়বে। তো প্রথমেই যে কাজটা করতে হবে সেটা নিড়ানির সাহায্যে টবের বেশ কিছুটা মাটি আমাদেরকে খুশে নিতে হবে। খুশে নিয়ে প্রথমে লক্ষ্য করতে হবে যে গাছের গোড়াটা ভালো আছে কিনা। তো দেখো, আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে দেখছি, একটু ছালটাকে তুলে দেখবে যে ছালটা ব্রাউন কালারের হয়ে গেছে নাকি সবুজ রয়েছে। তো যদি দেখো হালকা হালকা ব্রাউন রঙের হয়ে যাচ্ছে, তখনই জানবে যে গাছের রুটের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। পাতা ঝিমিয়ে যাওয়া কিন্তু প্রধান লক্ষণ, এবং দ্বিতীয় যে লক্ষণ সেটা হলো টবের মাটির জল একেবারেই শুকনো হতে চাইবে না। আমরা যে জলটা প্রয়োগ করছি সেই জল এই অতিরিক্ত গরমেও দেখবে ভেজা ভেজা রয়েছে। গাছের শিকড়গুলো খয়েরি কালারের হয়ে যাচ্ছে, অর্থাৎ জানবে যে গাছ টবের মধ্যে ব্যাকটেরিয়ার জন্ম হয়েছে এবং গাছের মাটিতে ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে, যার ফলে রুট খারাপ হয়ে যাচ্ছে। তো প্রথম যে কাজটা করতে হবে, বেশ কিছুটা পরিমাণ মাটি উপর থেকে কিন্তু আমাদেরকে তুলে বার করে নিতে হবে এবং আবারও নিড়ানির সাহায্যে সামান্য পরিমাণ মাটি খুশে দিতে হবে। এবার এই গাছটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে সকালবেলা সূর্য ওঠার পর থেকেই রোদ্দুর লাগে, অন্তত বেলা 11টা-12টা পর্যন্ত। খুব বেশি রোদ্দুরের দরকার নেই, কিন্তু সামান্য সকালবেলার রোদ্দুরটা যেন লাগে, এই মাটিটাকে শুকনো করার জন্য আমার রোদ্দুরের প্রয়োজন। তো দেখো, আমি এমন একটা জায়গায় রেখেছি গাছটা যেখানে এই টবের মাটিতে রোদ্দুর লেগেছে। তো রোদ্দুর লাগার ফলে টবের মাটিটা কিন্তু হালকা হালকা করে শুকিয়ে যাবে। এই টবে কিন্তু এখন একেবারেই জল প্রয়োগ করা যাবে না। যে মাটির যে শিকড়ের কাজ অংশটা আমি কিন্তু ভালোভাবে দেখো হাতের সাহায্যে মাটিটাকে একটু তুলে দিচ্ছি। তো আমাদের যেটা প্রধান লক্ষ্য সেটা হলো এই টবের মাটিটাকে শুকনো করতে হবে। এবং এরপর এই গাছে কিন্তু সামান্য পরিমাণে এই মাটিটা হালকা শুকনো হয়ে যাওয়ার পর দুটো উপাদান এখানে মেশাতে হবে। যে দুটো উপাদান মেশাবো সেটা এই মুহূর্তে এই গাছে আমি মেশাতে পারবো না, তার কারণ এই টবের মাটিটাকে আমাকে শুকনো করতে হবে।
অন্য একটা গাছের মধ্যে এইরকম সমস্যা দেখা দিয়েছিল, যখন অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হচ্ছিল তখন এই গাছের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে যাচ্ছিল। তো এখন দেখো গাছটার মধ্যে নতুন নতুন কিন্তু ডালপালা আসছে। তো এই গাছে আমি কি প্রয়োগ করেছি সেটাই এবার তোমাদের দেখাবো। দ্বিতীয়বারের জন্য আবারও আমি এই গাছে সেই একই খাবার প্রয়োগ করে তোমাদের দেখাবো। তো প্রথমেই টবের মাটিটা হালকা করে খুশে নিতে হবে। দেখো বেশ কিছু ডাল কিন্তু শুকনো হয়ে গেছিল, আমি সেই ডালগুলোকে কেটে দিয়েছি। তো কেটে দিয়ে ফাঙ্গিসাইড অথবা মোম দিয়ে সিল করে দিতে পারো তোমরা। যদি দেখো বারে বারে যদি ডালটা শুকিয়ে যাচ্ছে, তো সেই সময় মোম অথবা ফাঙ্গিসাইড দিয়ে সিল করে দেবে। তো এবার আমি কি করছি, টবের মাটিটা আমি দ্বিতীয়বারের জন্য আবারও ভালোভাবে খুশে নিচ্ছি। সম্পূর্ণ মাটিটাকে খুব ভালোভাবে খুশে নিতে হবে, তার কারণ লক্ষ্য রাখতে হবে যে মাটি যেন একেবারে কম্প্যাক্ট না হয়ে যায়। কম্প্যাক্ট হয়ে গেলে কিন্তু গাছ অক্সিজেন গ্রহণ করতে পারবে না, যার ফলে গাছটা আবারও কিন্তু দুর্বল হয়ে যাবে, ঝিমিয়ে যাবে। তো এইভাবে কিন্তু সব সময় আমাদেরকে টবের মাটিটা খুশে রাখতে হবে, কখনোই যেন কম্প্যাক্ট না হয়ে যায়। তো নিড়ানির সাহায্যে খুব ভালোভাবে খুশে নেওয়ার পর এই গাছের দুটো খাবার আমি প্রয়োগ করব, যেটা আগেও প্রয়োগ করেছিলাম। আগেও প্রয়োগ করার পরে গাছটার অবস্থা কিন্তু এখন অনেকটাই ভালো হয়ে গেছে। তো প্রথম যে খাবারটা আমি নেব সেটা হলো নিমখোল। টবের মাটিতে এই সময় প্রচুর পরিমাণে কিন্তু ব্যাকটেরিয়ার অ্যাটাক হয়। টবের মাটি অতিরিক্ত সময় ভিজে থাকার কারণে টবের মাটির মধ্যে ফাঙ্গাস আক্রমণ করে। তো 2 চামচ পরিমাণ নিমখোল আমি কিন্তু টবের মাটিতে খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম। নিমখোলের পরিবর্তে তোমরা কিন্তু গাছে যদি নিম পাতা থাকে বা বাজার থেকে যদি নিম পাতা কিনে আনতে পারো, নিম পাতা কিনে এনে শুকনো করেও সেই নিম পাতা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করেও তোমরা কিন্তু টবের মাটিতে প্রয়োগ করতে পারো। এরপর যেটা দিচ্ছি সেটা হলো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ। খুব ভালোভাবে দেখো আমি কিন্তু রুটের কাছে বা গোটা টবের মধ্যে কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাটিতে নিমখোল এবং হলুদ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। টবের মাটিতে এই সময় কেন্ন, বিছা বা পিঁপড়ে বিভিন্ন রকমের আক্রমণ হয়। তো এই দুটো খাবার তোমরা টবের মাটিতে ছড়িয়ে দেবে। এই দুটো খাবার দেওয়ার পর নিড়ানির সাহায্যে আবারও কিন্তু আমি মাটিটাকে খুশে দিচ্ছি। এই হলুদ গুঁড়ো এবং নিমখোলটা খুব ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। যদি দেখো যে টবের মাটি অনেকটাই শুকনো রয়েছে, তাহলে জানবে যে গাছ এবার জল গ্রহণ করছে ধীরে ধীরে এবং গাছটা সুস্থ হচ্ছে। তো এবং ভালোভাবে গাছটার দিকে লক্ষ্য করলে তোমরা কিন্তু বুঝতে পারবে গাছের মধ্যে নতুন নতুন পাতা আসবে। তো এবার যদি দেখো যে টবের মাটি খুব বেশি শুকনো, তাহলে অল্প সামান্য পরিমাণ জল কিন্তু এই খাবার দুটো প্রয়োগ করার পর দিতে পারো। তা না হলে কিন্তু জল খুব কম পরিমাণে দিতে হবে। জল অতিরিক্ত মাত্রায় দিলে আবারও কিন্তু ফাঙ্গাসের সমস্যা আসবে। তো এই দুটো খাবার প্রয়োগ করার পর আমি আবারও গাছটাকে কিন্তু সকালবেলা যেখানে রোদ্দুর লাগে সেখানে রেখে দেবো। খুব বেশি ছায়া জায়গায় কিন্তু রাখা যাবে না, তার কারণ এই সময় মাটিতে প্রচন্ড পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ শুরু হয়েছে। তবে দুপুর 12টার পর থেকে যে প্রচন্ড পরিমাণে রোদ্দুর শুরু হয়, তখন কিন্তু গাছকে একদম ফুল সানলাইটের মধ্যে রাখা যাবে না, তাহলে কিন্তু গাছ আরো বেশি ঝিমিয়ে পড়বে রোদ্দুরের কারণে। তো বন্ধুরা, যদি তোমাদের বাগানের এইরকম কোনো গাছের অবস্থা থাকে, যদি অতিরিক্ত বৃষ্টির কারণে গাছে এরকম সমস্যা হয়, তাহলে গাছকে বৃষ্টির হাত থেকে রক্ষা করো এবং গাছে এইভাবে খাবার প্রয়োগ করো। এখন কোনো রকম কোনো ভারী খাবার প্রয়োগ করা যাবে না। গাছ যখন সুস্থ হবে, গাছ সুস্থ হওয়ার পর তবেই কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে। কোনো রকম লিকুইড খাবার অথবা ভারী খাবার একেবারেই এই সময় প্রয়োগ করা যাবে না। বন্ধুরা, এবার বলবো, যদি কোনো রকম কোনো গাছ সুস্থ গাছে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে বা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে, সেই গাছে আমরা কি খাবার প্রয়োগ করব, কোন খাবার প্রয়োগ করলে গাছের পাতা সবুজ থাকবে, গাছে কুঁড়ি ঝরে পড়বে না। যদি কোনো রকম কোনো গাছ বাগানে থাকে যে গাছে একেবারেই কোনো রকম রোগ পোকার আক্রমণও নেই, কিন্তু তা সত্ত্বেও গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে বা কুঁড়ি ঝরে পড়ছে, তো সেই গাছে কি খাবার আবার প্রয়োগ করব। প্রথমেই আমি দুটো গাছ এখানে রেখেছি। দুটো গাছের টবের মাটি খুব ভালোভাবে খুশে নিয়েছি এবং এই গাছের মাটি দেখো খুব কিন্তু অনেকটাই শুকনো, খুব বেশি ভেজা ভেজা কাদা কাদা মাটিতে কিন্তু খাবার প্রয়োগ করা যাবে না। তো প্রথমেই মাটি ভালোভাবে খুশে নেওয়ার পর যে খাবারটা আমাদের প্রয়োগ করতে হবে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার, সেটা হলো কম্পোস্ট। আমি এখানে 1 বছরের পুরনো গোবর সার নিয়েছি, তোমরা চাইলে এখানে ভার্মি কম্পোস্ট নিতে পারো। তো এখানে আমি 2 থেকে 3 মুঠো পরিমাণ কম্পোস্ট টবের মাটিতে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা একটা 8 ইঞ্চি টব, যদি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টব হয় তাহলে কিন্তু কম্পোস্টের পরিমাণ সামান্য বেশি বাড়িয়ে নিতে হবে। 5 মুঠো বা 6 মুঠো পরিমাণ কম্পোস্ট কিন্তু সেখানে দিতে হবে। কম্পোস্ট মাসে 2 বার অবশ্যই প্রয়োগ করতে হবে। কম্পোস্ট না প্রয়োগ করলে কিন্তু গাছে নাইট্রোজেনের অভাব দেখা দেবে, গাছের পাতা হলুদ হয়ে যাবে। যদি কম্পোস্ট না থাকে সেক্ষেত্রে তোমরা ইউজ করা চা পাতা যদি স্টোর করে রাখতে পারো, তাহলে 1 মুঠো পরিমাণ ইউজ করা চা পাতা টবের মাটিতে প্রয়োগ করতে পারো, সেটাও কিন্তু কম্পোস্টের কাজ করবে। এই সময় তোমরা কিন্তু চাল ধোয়া জল বা ঘুঁটে ভেজানো জল, বিভিন্ন ধরনের যে সমস্ত নাইট্রোজেন সমৃদ্ধ খাবার রয়েছে, এগুলো কিন্তু এই সময় টবের মাটিতে অবশ্যই প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু গাছ ভালো থাকবে। এখন প্রচন্ড পরিমাণে যেহেতু তাপমাত্রা আবারও বেড়ে গেছে, তাই স্ট্রেসের কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেবে। তো বন্ধুরা, কম্পোস্ট প্রয়োগ করার পর এখানে যে খাবারটা আমি প্রয়োগ করব সেটা দেখো আমার হাতেই রয়েছে। এখানে প্রথমে যে খাবারটা নিয়েছি সেটা হলো রসুনের কোয়া এবং কলার খোসা।
নাইট্রোজেনের অভাবেও যেমন গাছের পাতা হলুদ হয়ে যায় বা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে, ঠিক তেমনই কিন্তু ম্যাগনেসিয়াম আয়রনের অভাবেও গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের কুঁড়ি ঝরে পড়ে। এবং পটাশিয়ামের অভাবে গাছে একেবারেই ফুল আসতে চায় না। আবার অনেক সময় টবের মাটিতে প্রচন্ড পরিমাণে ব্যাকটেরিয়ার আক্রমণ হয়, যার ফলে কিন্তু আমাদের গাছের কুঁড়ি ঝরে পড়ে। তো সেই কারণেই কিন্তু আমি এখানে রেখেছি রসুন। তার কারণ রসুনের মধ্যে রয়েছে সালফার, আর সালফার ব্যবহার করার ফলে আমাদের টবের মাটির মধ্যে থাকা নিমাটোড বা ব্যাকটেরিয়া একেবারেই কমে যাবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে যে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি এবং মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 3টে কলার খোসা এবং 4 কোয়া রসুন। তো যদি তোমাদের রসুনের খোয়া বড় বড় হয় তাহলে সেক্ষেত্রে 2 কোয়া নেবে। তো দেখো এই সমস্ত উপাদান সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু আমি এখানে পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু এটা একটু লিকুইড তৈরি করে নিতে হবে এবং ভালোভাবে ছেঁকে নিয়ে তবে কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। তো এটা কিন্তু এরভাবে ডাইরেক্ট আমি টবের মাটিতে প্রয়োগ করতে পারবো না, তার কারণ টবের মাটিতে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। দেখো আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো 100 ml এর মতো জল দিয়ে এটাকে আমি ভালোভাবে গুলে নেব। অন্য একটা পাত্রের মধ্যে এই যে লিকুইডটা, এটা আমি ছেঁকে নেব। বন্ধুরা, তোমরা অনেকেই বলো যে গুঁড়ো করতে পারছি না, অসুবিধা হচ্ছে, সময় নেই। তো তোমরা যদি ঝটপট গাছের গোড়ায় কলার খোসা ভেজানো জল প্রয়োগ করতে চাও তাহলে সেক্ষেত্রে এই প্রসেসটা কিন্তু অবশ্যই ফলো করতে পারো। তো দেখো অন্য একটা পাত্রের মধ্যে আমি কিন্তু একটা ছাঁকনির সাহায্যে এই যে লিকুইডটা তৈরি করেছি, এর যে নির্যাসটা, যে জুসটা, সেটা কিন্তু আমি শুধুমাত্র নেব। এর যে কাতটা বা এই যে কলার খোসার যে ছিপড়ে অংশটা, এটা কিন্তু আমি নেব না। তার কারণ এটা যদি টবের মাটিতে আমি দিই তাহলে কিন্তু টবের মাটিতে বিভিন্ন রকম ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে। এমনিতেই এই সময় ফাঙ্গাসের আক্রমণ খুব বেশি, আর এইগুলো দিলে কিন্তু অনেক সময় আর ফাঙ্গাস বেড়ে যেতে পারে। তো দেখো এখানে অনেকটাই কিন্তু জুস তৈরি হয়েছে। তো চেপে চেপে কিন্তু এই জুসটাকে নিয়ে নিতে হবে, ছিপড়েটাকে সম্পূর্ণ ফেলে দিতে হবে। যদি তোমাদের জমিতে কোনো গাছ থাকে সেক্ষেত্রে জমির গাছে কিন্তু ওটা দিয়ে দিতে পারো। তো দেখো এখানে আমি 1 লিটার 100 ml এর মধ্যে 1 লিটার জল কিন্তু আমি সাধারণ জল মিশিয়ে নিলাম, অর্থাৎ আমি কিন্তু পাতলা করে নেব, পাতলা করে ডাইলিউট করে তবেই কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। কখনোই কিন্তু সরাসরি গাছে কোনো খাবার প্রয়োগ করতে যাবে না। এই যে 1 লিটার খাবার তৈরি হলো, এর অর্ধেক অর্ধেক করে আমি কিন্তু 2টো গাছে প্রয়োগ করব। তো আমি এখানে 500 ml নিয়ে নিচ্ছি একটা গাছে প্রয়োগ করার জন্য। তো আরো যে 500 ml থাকছে ওটা আমি অন্য গাছে প্রয়োগ করব। বন্ধুরা, যদি তোমরা অনেক গাছের জন্য এই খাবারটা তৈরি করতে চাও তাহলে কিন্তু একটু বেশি করে বানাবে। এটা কিন্তু আমি 2টো গাছের জন্য বানিয়েছি। তো দেখো 500 ml খাবার এটা আমি কিন্তু 8 ইঞ্চি টবের মাটিতে প্রয়োগ করলাম। যদি টবের সাইজ ছোট হয়, 6 ইঞ্চি হয়, তাহলে কিন্তু খাবারটা অর্ধেক করে নেবে। আর যদি 10 ইঞ্চি হয় তাহলে এই 500 ml দেবে। আর যদি 12 ইঞ্চি হয় তাহলে কিন্তু এই 1 লিটার জল সম্পূর্ণটাই একটা গাছে প্রয়োগ করতে হবে। খাবার যদি কম হয় তাহলে কিন্তু কাজ হবে না ভালো। এবার অন্য আরো একটা যে গাছ রয়েছে সেই গাছেও আমি আরো 500 ml এখানে লিকুইড খাবারটা কিন্তু প্রয়োগ করলাম। এই খাবারটা তোমরা কিন্তু 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করবে। এই খাবারটা 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করে দেখবে যে দারুণ কিন্তু রেজাল্ট তোমরা দেখতে পাবে। যদি গাছের মধ্যে প্রচুর পরিমাণে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা হয় বা কুঁড়ি ঝরে পড়ার সমস্যা হয় তাহলে এই খাবারটা একবার অবশ্যই প্রয়োগ করে দেখো, খুব ভালো রেজাল্ট কিন্তু পাবে। সকালবেলা সূর্য ওঠার সময় থেকে দুপুর 11টা পর্যন্ত বাগানের প্রত্যেকটা গাছকে রোদ্দুরে রাখো, তারপর কিন্তু গ্রিন নেটের ছায়ায় রাখো, তাহলে দেখবে গাছ খুব ভালো থাকবে। এবার আসি রোগ পোকা বা পোকামাকড়ের কথা। এই সময় কিন্তু নানা রকম পোকামাকড়ের আক্রমণ হচ্ছে, মিলিবাগ, জাপ পোকা, এছাড়া বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ হচ্ছে। গাছে এখন 15 দিন অন্তর অন্তর অবশ্যই যে কোনো কীটনাশক প্রয়োগ করো। যদি ঘরোয়া কীটনাশক প্রয়োগ করতে চাও তাহলে কর্পূর গুঁড়ো, একটা কর্পূরকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেবে, সেখানে 1 চামচ ভিনিগার, 1 চামচ শ্যাম্পু এবং 1 চামচ হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করো। খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে। আগের ভিডিওগুলোতে আমি কিন্তু দেখিয়েছি ঘরোয়া উপায়ে কিভাবে কীটনাশক তৈরি করতে হয়। আগের ভিডিওগুলো দেখে নিলে তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পেরে যাবে। বন্ধুরা, কোনো অসুস্থ গাছে কিন্তু এই খাবারটা এই মুহূর্তে প্রয়োগ করতে যেও না। অসুস্থ গাছের ট্রিটমেন্ট যেভাবে দেখালাম সেভাবে করো এবং সুস্থ গাছে যে খাবারটা প্রয়োগ করতে বললাম এটা 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করো। খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গাছের কোনো পাতাই কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে না বা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না। বন্ধুরা, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে ট্রিটমেন্ট করতে বললাম সেভাবে ট্রিটমেন্ট করো। যে ঘরোয়া খাবার প্রয়োগ করার কথা বললাম এই ঘরোয়া খাবার যদি প্রয়োগ করতে পারো তোমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে কিন্তু 7 দিনের মধ্যেই প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং প্রচুর পরিমাণে ফুলে কিন্তু গাছ ভরে যাবে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, কারণ প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টায় এইরকম বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি আপলোড করি। ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে নোটিফিকেশন পৌঁছে যাবে।
আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।